হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। দিনটি ছিল 9ই ফেব্রুয়ারি। দেখতেই পাচ্ছেন ভোরবেলা যখন আমি স্টেশনে পৌঁছেছি চারিদিক কিন্তু অন্ধকার। দিনটি ছিল আমার জন্য ভীষণ স্পেশাল। কারণ কি জানেন? সেদিন আমি যাচ্ছিলাম শ্রীধাম মায়াপুর দর্শন করতে। এর আগে আমি দুবার মায়াপুরে গেছি, কিন্তু সেইভাবে মায়াপুরকে বা ওখানকার আধ্যাত্মিক চিন্তাভাবনাকে কখনোই অনুভব করতে পারিনি। শুধুমাত্র মায়াপুরে গেছি এবং খেয়েছি দিয়েছি, ঘুরেছি আর বাড়ি চলে এসেছি। কিন্তু মায়াপুরের যে একটা আধ্যাত্মিক চিন্তা ভাবনা, শ্রীকৃষ্ণের বাণী, ভক্তিমূলক পরিবেশ, হরে কৃষ্ণ মহামন্ত্রের আক্ষরিক অর্থ এবার অনুভব করতে পেরেছি। এবার যেন আমার মায়াপুর যাওয়াটা সার্থক হয়েছে। দেখতে দেখতে আমি কিন্তু পৌঁছে গেছি কৃষ্ণনগর স্টেশন পার হয়ে স্বরূপগঞ্জ হুলোর ঘাটে, এবং এখান থেকেই নৌকা পার হয়ে যাব আমাদের সেই চির আকাঙ্ক্ষিত মায়াপুর দর্শনে। ইসকন এই শব্দটি না আমরা অনেকেই শুনেছি, কিন্তু এর আক্ষরিক অর্থ বা মিনিং সেটি বোঝাটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস, যার প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। ইসকন প্রতিষ্ঠা করতে তার জীবনে এসেছে অনেক ঝড়ঝাপটা। আজ সেই সংগ্রামের ফলস্বরূপই আমরা দেখছি এই বৃহৎ মায়াপুর ধাম। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1896 সালে 1 সেপ্টেম্বর কলকাতায়, এবং তার নাম ছিল অভয়চরণ দে। 1922 সালে বিশিষ্ট পণ্ডিত এবং আধ্যাত্মিক নেতা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর সাথে তার দেখা হয়। তিনি ছিলেন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একজন নেতা। প্রথম সাক্ষাতেই তিনি অভয়চরণ দে অর্থাৎ প্রভুপাদকে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা ইংরেজি ভাষাভাষী বিশ্বে নিয়ে যেতে বলেছিলেন, অর্থাৎ প্রচার করার কথা ভগবান শ্রীকৃষ্ণের বাণী। এবং তিনিও তার ভক্তি এবং প্রজ্ঞায় অনুপ্রাণিত হয়ে 1933 সালে তার শিষ্য রূপে যোগ দেন এবং গুরুর অনুরোধ পালন করার জন্য সংকল্প নেন, এবং 1965 সালে জলদূত নামে একটি মালবাহী জাহাজে উঠে নিউ ইয়র্ক যাত্রা শুরু করেন। তার এই যাত্রা অত্যন্ত সহজ ছিল না। তিনি 2টি হৃদরোগে আক্রান্ত হন জাহাজে থাকাকালীন। তার কাছে সম্বল ছিল শুধুমাত্র একটি ট্রাঙ্ক, কিছু বই এবং 40 টাকা, এবং এই নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন। নিউ ইয়র্কে তিনি নম্রভাবে তার মিশন শুরু করেন এবং বাউবাড়ির উঁচু তলায় ভগবদ্গীতার ক্লাসও তিনি শুরু করেন। আর কীর্তনে আকৃষ্ট হয় বহু তরুণ যুবক যুবতী, এবং সকলেই তার সেই বাণীতে আকৃষ্ট হয়ে যোগ দেন শ্রীকৃষ্ণের নাম এবং বাণী প্রচারে। এইসব ছাত্র এবং ভক্ত শিষ্যদের সাহায্যে নিউ ইয়র্কের লোয়ার ইস্ট সাইডের একটি ছোট্ট দোকানঘরকে তিনি মন্দির হিসাবে ব্যবহার করেন, এবং 1966 সালে জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে ইসকন প্রতিষ্ঠা করেন। তার অনুসারীদের নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। কর্মকাণ্ড শুরু হয়ে যায় ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস অর্থাৎ ইসকনের। দেখতে দেখতে আমি কিন্তু পৌঁছে গেছি মায়াপুর ধামে। মায়াপুরের মেইন যে মন্দিরটি, তার আগে একটি মন্দির আছে, সেই মন্দিরটিতেই আকৃষ্ট হয়ে আমি এবং আমার সঙ্গীরা পৌঁছে গেলাম। মায়াপুরে পা দিতেই যেন শুধু কৃষ্ণ নাম, ভক্তি আর মনের শান্তি। এই মন্দিরটি এতটাই সুন্দর ছিল যে এখানেই আমাদের দেখতে দেখতে 2 ঘন্টা পার হয়ে গেছিল। না ছিল খাওয়া, না ছিল কোনো রকম কোনো বিরাম, শুধু ছিল শ্রীকৃষ্ণের বাণী, মনের শান্তি। এই যে জায়গাটাই দেখতে পাচ্ছেন, এটা না রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড নামে পরিচিত। তো যাই হোক, সেই মন্দির থেকে বেরিয়ে আমরা কিন্তু এবার যাচ্ছি মায়াপুরের মেইন মন্দির দর্শন করতে। দেখতে দেখতে চলে আসলাম অখণ্ড হরিনাম সংকীর্তনের জায়গাটিতে। এখানে কিন্তু দিন রাত অর্থাৎ 24 ঘন্টা সবসময় নাম হয়, কখনোই কিন্তু হরিনাম বন্ধ হয় না। শ্রীল প্রভুপাদের অশেষ পরিশ্রম, চেষ্টা এবং প্রচেষ্টার ফলে কিন্তু আমরা আজ এত সুন্দরভাবে ভগবান দর্শন করতে পারছি এবং ভগবানের নাম এবং ধামকে উপভোগ করতে পারছি। তো আমরা প্রত্যেকেই যেন একবার হলেও মায়াপুরে যাই, এবং সেখানে যে ভক্তিভাব সেটা যদি একবার গ্রহণ করতে পারি না, তাহলে মনে হবে প্রতিদিনই যেন মায়াপুরে গিয়ে ঘুরে আসি বা ওখানেই থেকে যাই। তো এত সুন্দর সেই পরিবেশ। মায়াপুরের মন্দিরগুলোর আশেপাশেই রয়েছে সিম্পলি ওয়ান্ডারফুল। এখান থেকে তো আইসক্রিম খেতেই হবে। কম বেশি সব ধরনের রেঞ্জেরই পাওয়া যায়, তো আমরা সবথেকে কম যেটার দাম সেটাই নিয়েছিলাম। খেতে ছিল অনেক বেশি টেস্টি। মায়াপুর মানে ভগবানের মন্দির দর্শনের পাশাপাশি গোশালা দর্শন কিন্তু করতেই হবে, কারণ আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন গোবংশীয়।
আমরা টোটোতে করে পৌঁছে গেলাম গোমাতা দর্শনে। এখানে না হেঁটেও যাওয়া যায়, কিন্তু যেহেতু ঘুরতে ঘুরতে আমাদের অনেক কষ্ট হয়ে গেছিলো, সেই জন্যে আমরা টোটোতে করে গিয়েছিলাম। তো এখানে গোমাতাদের দর্শন করে নিলাম। আর এখানে রয়েছে অনুদান কেন্দ্র, অর্থাৎ আপনারা যদি মনে করেন তাহলে গোমাতাদের সেবা দেওয়ার জন্য কিছু অর্থ সেখানে দিতেই পারেন। এছাড়া খাবারও পাওয়া যায়, সেগুলোও কিন্তু নিয়ে গোমাতাদের খাওয়াতে পারেন। আমার সঙ্গীদের মধ্যে একজনের ইচ্ছা হয়েছে গোমাতাকে আদর করার, তো সেটাই করছে। এরপর আমরা চলে আসলাম নিত্যানন্দ মার্কেট, অর্থাৎ ফেস্টিভ্যাল টাইপের একটা কিছু হচ্ছিল সেখানে কিছুটা দর্শন করে দুপুরের খাওয়ার জন্য গিয়েছিলাম গোবিন্দাস রেস্টুরেন্টে। খাবারগুলো ছিল অনেকই ভালো, সব কিছুই প্রসাদ, মায়াপুর মানেই প্রসাদ, তো সেখানে তো সব কিছু ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তারপর কি আমাদের এই দিনের যাত্রা এখানেই শেষ এবং আমরা চলে আসলাম ধীরে ধীরে আবার ঘাটে বাড়ি ফেরার জন্য। আজ তবে আসি, টাটা।